আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত টিভি ওয়ানের দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আজকে আমাদের টিভি ওয়ানের আগামীর বাংলাদেশ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এমন একজন অতিথিকে পেয়েছি যে অতিথি বাংলাদেশ থেকে এসেছেন, জামাত ইসলামীর নেতা এবং ঢাকা 17 আসনে নির্বাচন করেছেন জামাত ইসলামের পক্ষ থেকে তারেক রহমানের বিপরীতে। তিনি আর কেউ নেন, তিনি ডক্টর এস এম খালিদুজ্জামান। ডক্টর এস এম খালিদুজ্জামান, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি এসছেন লন্ডনে। একটু আমরা শুরু থেকে একটু জানবো আপনার সাথে, আমরা একটু কথা বলবো ডিটেলস, নির্বাচন পরবর্তী এখনকার বাংলাদেশ, আগামীর বাংলাদেশের স্বপ্ন, উন্নয়ন, সব কিছু নিয়ে। তার আগেই আমরা একটু জানতে চাই, আপনি প্রফেশনাল একজন ডাক্তার, আপনার এই পেশা সম্পর্কে আমরা একটু জানবো, তারপরে আমরা পলিটিক্যাল আলোচনায় যাব। যেহেতু পলিটিক্যাল আলোচনাতে অনেক কন্ট্রোভার্সি ইস্যু থাকবে, সেটা আমরা পরে করতে চাই, আগে ভালো দিয়ে শুরু করতে চাই। আপনি, যদি আমি ভুল না করে থাকি, আপনি বাংলাদেশের ফার্টিলিটি হসপিটালের সভাপতি বা চেয়ারম্যান। এই ফার্টিলিটি সেক্টরটা নিয়ে আমরা শুরুতে কথা বলছি। এটি আমরা যতটুকু জানি যে একটু রেয়ার, লাস্ট 10 বছরও যদি আমরা একটু চিন্তা করে থাকি বা দেখে থাকি, তো এই প্রফেশন বা এই সেক্টরটাকে আপনি কেন চুজ করলেন? মানে কি কারণে এই সেক্টরটা আপনি চুজ করলেন? আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে প্রথমেই দর্শক শ্রোতাদেরকে আমি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি সবসময় মানে চেষ্টা করি যে সামনের দিকে 10 বছর বা 20 বছর পরে কি করা যায়। আমি প্রত্যেক ক্ষেত্রেই সেটা মনে করি অন্যরাও চিন্তা করা উচিত। ঠিক একইভাবেই আমি স্টুডেন্ট লাইফের শেষেই আমি কিন্তু গভর্নমেন্ট জবে যাই নাই। আমরা আমাদের রাজনৈতিক যে অস্থিরতা এবং বিভিন্নভাবে আমাদের দেশে ভালো, তারপর প্রাতিষ্ঠানিক যে স্বচ্ছতা আমরা নিয়ে আসতে পারি নাই। তো এই কারণে আমি শুরুতেই বেসরকারির দিকে চলে যাই। তো আমার যখন ইন্টার্ন শেষ হয় প্রথমে, তখন বাংলাদেশেই প্রথম যে হসপিটালটা আসলো, জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেড, এই যে মানে আমেরিকান যে সার্টিফাইড হসপিটাল, অ্যাপোলো হসপিটালের ব্রাঞ্চ, আমি এখানেই কর্মজীবন শুরু করি। এবং আমার একটু ভিন্নতা আমার পছন্দ আর কি। তো এই যে সাবজেক্টটা, এটার জন্য আমি দেখেছি শুরু থেকেই যে এই পেশেন্টগুলো বেশিরভাগই বিদেশে চলে যায়। তো একটা মাত্র কারণে, শুধুমাত্র যে ক্লিনিক্যাল এমব্রায়োলজি, আমাদের দেশে ভালো অনেক চিকিৎসক আছেন, কিন্তু এই টেকনিক্যাল সাপোর্টটা মানে বিদেশ নির্ভর থাকার কারণে এই সেক্টর দাঁড়াচ্ছিল না। আমার একটা ড্রিম যে আমাদের ডক্টররা ইউকেতে যে কাজ করছে, আমেরিকায় কাজ করছে, তাহলে আমার দেশে কেন আমি পারবো না? এটা খুব ডিটারমাইন্ড ছিলাম। অ্যান্ড আমি রিসার্চ করার মতো বলতে পারেন যে এমন হিস্ট্রি আছে, অলমোস্ট প্রায় 6 মান্থ আমি সূর্যের আলো দেখি নাই। এটা এই নয় যে ধরেন ফজরের নামাজ আমি হসপিটালে পড়তাম, আর ঈশার নামাজ পড়ে আমি বাসায় আসতাম। অ্যাটলিস্ট 6 মান্থ মানে আমি দুনিয়ার কিছু মানে দেখি না, শুধু হসপিটাল যাওয়া, আসা, রোগী পড়া। আমার ডিটারমিনেশন ছিল যে এই সেক্টরটা আমি দাঁড় করাবো। যে কারণে আমার মানে সাকসেস হিস্ট্রিটা এরকম, ধরেন যেখান থেকে ডাক্তারদের এই বিষয়ে ডিগ্রি দেওয়া হচ্ছে, যেটা বিএমইউ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সেইখানে 20 বছর তৈরি হয়েছে যে আইভিএফ সেক্টর, যেটা সেইখানে ধরেন একটা আইভিএফ প্রেগনেন্সি ডেলিভারি হয়েছে, সেটা কিন্তু আমি 3 মাস কাজ করেছি, যে 3 মাসে সেই সময়কার একটা, এর আগেও হয় না, এখনও পরেও হয় না। ঢাকা মেডিকেলেও আমার সেন্টার ডেভেলপমেন্টের পারেন, আমার এখান থেকে ট্রেন্ড হয়ে তারপর ঢাকা মেডিকেলে কাজ করে সেখানেও একটা সাকসেস আসছে। অ্যাপোলোতে কাজ করার পরে আমার ইচ্ছা ছিল যে এইখানে আমি কিন্তু একটা এলিট ক্লাস মানুষকে ডিল করছি, কিন্তু যারা একটু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে তাদের মনের মধ্যে কিন্তু সবসময় থাকে আমার জনগণ, আমার দেশ, আমার সাধারণ মানুষের জন্য আমি কী করলাম। একটা সার্টেন টাইমের পরে আমার প্ল্যান ছিল যে স্বল্প খরচে এই টেকনোলজি কীভাবে মানুষের মধ্যে দিতে পারি, বিদেশমুখিতা কীভাবে কমাতে পারি, এবং এই টেকনোলজিটা কীভাবে সাধারণ চিকিৎসকদের মধ্যে আমি বিস্তৃত করতে পারি। এই 3টা লক্ষ্য নিয়েই আমি ওখান থেকে বের হয়ে আসি, এবং এই কাজগুলো আমি মনে করি সাকসেসফুলি কিছুটা হলেও করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, প্রায় 20টা দেশ থেকেই কমপক্ষে আমার কাছে প্রবাসীরা ট্রিটমেন্ট নিতে যায়। আপনি জেনে আনন্দিত হবেন যে সুদূর এখানে আমি এসেছি, আপনার লন্ডনেও কিন্তু কনফারেন্স সেন্টারে আজকে এইখানকার একজন পেশেন্ট বাংলাদেশে আইভিএফ করতে যাবেন, আপনার লন্ডনে বসবাস করে, তিনি আজকে গিয়েছেন আমার সঙ্গে কথা বলতে। জি, অনেক ধন্যবাদ। আমরা আপনার সাকসেসগুলো আমরা দেখেছি। যদিও কমার্শিয়াল প্রশ্ন করে, আপনার নির্বাচনের পরে
নির্বাচনে যেভাবে আপনাকে মানুষ চিনেছে, আমরা বলি আবিষ্কার করেছে, একটা নতুন দুয়ার খুঁজে পেয়েছে, এতে কি আপনার বিজনেস এখন বেড়েছে আরও, না আগের মতোই আছে? না, আলহামদুলিল্লাহ বিজনেস বাড়া তো স্বাভাবিক। বিজনেস বাড়ার থেকে ইটস এ ডিফারেন্ট টাইপ অফ হসপিটাল। আপনি বলতে পারেন যে আমি সবসময় আমার এখানে আপনার ইউকে থেকে যাচ্ছে, ইউএস থেকে আসতেছে, আবার মিডল ক্লাস আছে, ইভেন লোয়ার ক্লাস যারা গার্মেন্টস ওয়ার্কার, সিএনজি ওয়ার্কার, ইভেন করাইল বস্তির যে পেশেন্ট, এই সব শ্রেণীর পেশেন্টদেরকে আমি অ্যাকোমোডেট করতে পারছি। তো টোটাল মিলায়ে আমি মনে করি আমাদের এখানে যে সাকসেসের কারণে মানুষের, যদিও আমরা কম টাকায় গরিব মানুষের কাজ করে দিয়েছি, ওই মানুষগুলা আমার জন্য যে দোয়া করেছে, এই দোয়ার কারণে বলতে পারেন নির্বাচনের পরে এটা আরও অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। ইউর রাইট। জি, সাপ্লিমেন্টারি কোশ্চেন, আপনি গরিব মানুষদের বা সহজলভ্যতা করে দিয়েছেন, কম পয়সায় আপনি ট্রিটমেন্ট করেছেন। এটি কি আসলে আপনার প্ল্যান ছিল যে আমি নির্বাচন করবো, আজ থেকে 10 বছর পরে নির্বাচনে লোক আমাকে ভোট দিবে আমার এই সেবা পাওয়ার পরে? বিষয়টি কি আর তেমন ছিল না, আসলে? এইটা আসলে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকে না। আপনি দেখবেন যারা চ্যারিটি ওয়ার্ক করছে তারা কিন্তু দেখবেন যে সবাই ইলেকশনে যাচ্ছে তা না, কিন্তু এখানেও দেখবেন অনেক মানুষ চ্যারিটি ওয়ার্কের সঙ্গে সংযুক্তি। আমার যেমন আমিরুল জামাত একটা শফিকুর রহমান, ওনার একটা বক্তব্যে দেখেন যে আমার রক্তে মাংসে আমি যখন বুঝতে শিখছি তখন থেকে চ্যারিটি সম্পৃক্ততা। আমি খুব ছোটোবেলায় আমার বাবাকে হারিয়েছি। তো আমার আসলে ওই সময় থেকে আমার বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, এবং ডাক্তার হওয়ার পরে বলতে পারেন যে আমি কিন্তু এটা স্টুডেন্ট লাইফ থেকেই মেডিকেলে যখন এসেছি তখন থেকেই সাধারণ মানুষের জন্য আমি যতটুকু করে আসছি, এটা খুব কম মানে পজিশনে যাওয়ার পরেও মানুষ করতে পারে বা করছে। মানে এই যে একটা মানুষের জন্য কিছু করার যে অনুভূতি, এটা সবসময় মনের মধ্যে ধারণ না করলে হঠাৎ করে একজন কিছু করতে করা পারে না। সম্ভব হয়নি। আর মানুষের কাজ জন্য করা এটা একটা স্বভাবে নিয়েতে, এবং এটা কিন্তু আমি মানে এই যখন অ্যাপোলো হসপিটালে কাজ করি 12-13 সালে, তখনই কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার্ড আমার একটা ফাউন্ডেশন আছে আমার আব্বা এবং আম্মার নামে, লতিফ রশিদ ফাউন্ডেশন। তো তখন কিন্তু এরকম নির্বাচনের কোনো প্রশ্ন কোনো সময়ের জন্য আসে নাই। আর আপনারা অবশ্যই কিছুটা হলেও অবগত আছেন যে আমার বিশেষ করে যে দল, এই দলে কিন্তু এরকম যে আমি নির্বাচন করবই এরকম বলার সুযোগটা খুব কম। মানে এটা ডিফল্ট কোনো চয়েস নেই, এটা সংগঠন বা রাইট, আপনাদের দল যখন রাইট। যাকে যেভাবে মনে করি। জি, অনেক ধন্যবাদ ডক্টর খালিদুজ্জামান। আমরা আপনার প্রফেশন নিয়ে আরেকটা প্রশ্ন করে আমরা পলিটিক্যাল দিকে যাব। এইটার ভবিষ্যৎ বাংলাদেশ কেমন, মানে এই সেক্টরটা ইনফার্টিলিটি, এটা কি পর্যন্ত আপনার চোখে, আপনি তো অনেক বছরই এটা নিয়ে কাজ করেছেন, সো এটার আমি নেগেটিভ পজিটিভ না বলে আমার ভাষায় আমি বলবো এটার ভবিষ্যৎটা কি? বাংলাদেশের লোকজন কি এখান থেকে আপনার মাধ্যমে উপকৃত হচ্ছে, কিন্তু ইন জেনারেল যদি বলা হয় এই সেক্টরটা কোথায় যাচ্ছে বা আলহামদুলিল্লাহ একটা সেক্টর, ইটস এ, আই থিঙ্ক আমি একটা এক্সাম্পল চিন্তা করেছি নিউ জেনারেশনের জন্য, বিশেষ করে যুবকদের জন্য। আপনার যে প্রতিপাদ্য আগামীর বাংলাদেশ, আমি ইয়ং জেনারেশনে তুলে ধরতে চেয়েছি যে উই ক্যান ডু সামথিং, উই হ্যাভ টু রাইজ। পরিবর্তন নিজেকে দিয়েই করতে হবে। একটা টেকনোলজি যেখানে বিদেশমুখী মানে অলমোস্ট প্রায় 100% ছিল, সেখান থেকে অনেকাংশে কমানো, এবং আমার মতো আরও 8-10 জন, আমি যে কাজটা করি অলরেডি 10-15 জন চিকিৎসক তৈরি করা, এবং গ্র্যাজুয়ালি এটাকে বিদেশমুখিতাকে শূন্য পর্যায়ে নিয়ে আসা। এটা একটা এক্সাম্পল আমি দাঁড় করাচ্ছি। আমি আশা করি চিকিৎসা ক্ষেত্রে অন্যান্য সাব স্পেশালিটিগুলোও এরকম ক্ষুদ্র যে উদ্যোক্তার মাধ্যমে আমরা যদি চেষ্টা করি, সরকারের পাশাপাশি ভবিষ্যতে এটাও একটা এক্সাম্পল হিসেবে দাঁড়াবে, এবং মানুষ চিকিৎসা ক্ষেত্রে, আপনি শুনে হতবাক হবেন, হেলথের সারা দেশের টোটাল বাজেটের থেকেও 1.5 গুণ বেশি চিকিৎসা ব্যয় মানুষ বিদেশে করে আসছে বাংলাদেশে। এইটাকে কিন্তু টোটালি ফিরে আনা সম্ভব, এবং বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত করা সম্ভব। সেটার একটা এক্সাম্পল হিসেবে ভবিষ্যতে আমার হাসপাতাল দাঁড়াবে। শুধু আমি না, আমার টিম সহ এটা একটা এক্সাম্পল হিসেবে আমার ড্রিম ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার এই যে মানবিক দিকগুলো, মানবিক কাজগুলো, চ্যারিটি কাজগুলো, এগুলো থাকবে সেই প্রত্যাশা করছি, এবং আপনার হসপিটাল বা এই সেক্টরের উন্নতি আমরা কামনা করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি বাংলাদেশ থেকে আগত জামাত ইসলামের নেতা
এবং ঢাকা 17 আসনের গত নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর এস এম খালিদুজ্জামানের সাথে। আমরা এইবার একটু অন্যদিকে যেতে চাই, পলিটিক্যাল মানুষের সাথে পলিটিক্যাল কথা দিয়েই শুরু করতে চাই। ডক্টর খালিদুজ্জামান, আপনি তো নির্বাচনে জামাত ইসলামের প্রার্থী হিসাবে কারো না কারোর সাথে কম্পিটিশন করতেই হবে। আপনি যখন আপনার নাম ডিক্লেয়ার করা হলো, আপনি কি জানতেন যে এখানে কে দাঁড়াচ্ছে, বা জানার পরে আপনি কি কোনো করবেন না এই ধরনের কোনো কিছু ঘটেছে কিনা একটু জানতে চাই। না, আমি যখন ইলেকশনে আমার নাম ঘোষণা হয়, বিশেষভাবে আমি সবসময় চ্যালেঞ্জটাকে নিতেই পছন্দ করি। এটা আমার চলাফেরার ভিতরে অথবা দেখেছেন, ইভেন আমার স্টুডেন্ট লাইফের যদি হিস্ট্রিও নেন, আমি সবসময় চ্যালেঞ্জটাকে সামনে নিয়ে জয় করার আগ্রহ, এটাই আমার সবসময় জন্য। মানুষের এক একটা হবি থাকে, ইটস এ হবি লাইক দিস। আমার আত্মবিশ্বাস ছিল যে এই আসনে আমি একজন ক্যান্ডিডেট হিসেবে মানুষ কি চায়। যেমন আমাকে অনেকে কোশ্চেন করেছিল যে আপনাকে কেন ভোট দেবে, ঠিক উল্টা কোশ্চেন আমার ছিল, একজন প্রার্থীর কি কি গুণ একজন ভোটার চাই, কোন গুণটা আমার ভিতরে নাই, আমি আপনার কাছে জানতে চাই। সুতরাং আমরা যে একটা মানুষের যে অনেস্টির ব্যাপারে বলেন, কোনোদিন কাউকে চাঁদাবাজি করা বলেন, তাকে ফাঁকি দেওয়া বলেন, এই কোনো কিছুর সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম না। শিক্ষার দিকে বলেন, আমাদের প্রফেশনাল দিকে বলেন, এবং নতুন প্রজন্ম এই পরিবর্তনের ধারাটা নিয়েই কিন্তু 5ই আগস্টের একটা বিপ্লব দেখেছে। এবং আমার প্রচারণা আমি যেটা তুলে ধরেছি পলিটিক্সের সামনের দিকে, আমি মনে করি ইয়ং জেনারেশন, তারপরে দলমত নির্বিশেষে সবাই সেটা আমার যে ভিশনটা, মিশনটা, সেটা গ্রহণ করেছে এবং নির্বাচনে সেটার বাস্তবতা আমরা নির্বাচনের দিকেই আসছি। আপনি সেখানে খুব কম ভোটের ব্যবধানে, মাত্র 4,000-4,500 ভোটের ব্যবধানে আপনি হেরেছেন। কিন্তু আমি যদি নির্বাচনের আগ মুহূর্তে যেতে চাই, তখন আপনি কারো কাছে আলোচিত, কারো কাছে সমালোচিত, আপনার অনেক অ্যাপ্রোচ। এখন এই যে একটি দলের প্রধান এবং ভাবি প্রধানমন্ত্রী, তখন আপনার কাছে কি একবারও মনে হয় নাই যে একটা জিয়া পরিবারের প্রধান হিসেবে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, আমার একটু দুর্বলতা মনের ভিতরে, এই যে একটা সংকীর্ণতা বা শঙ্কা, এই ধরনের কোনো কিছু কি কাজ করে না আপনার মনে? না, আমার মনে কোনো সময়ের জন্যেই বলতে পারেন যে বিন্দুমাত্র এ করে নাই, মানে সংশয় বা কিছুটা বলতে পারেন যে আমি হেরে যাব। কারণ আমি আশা করেছিলাম বা আমি খুবই মানে ক্লিয়ার ছিলাম যে বর্তমান জেনারেশন মিডিয়ার কল্যাণে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিশেষভাবে, যে তাদের প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড, আমার বর্তমান অবস্থান, তারা খুব কম্পেয়ার করতে পারবে। এবং আমি আগেই যেটা বললাম যে একটা মানুষকে ভোট দেওয়ার জন্যে যে যে যোগ্যতা দরকার হয়, আপনি যেমন সিঙ্গাপুরের পলিটিক্সে যদি চান, একজন হঠাৎ করেই কিন্তু পলিটিক্সে আসে না, তার একাডেমিক ক্যারিয়ার শেষ করতে হয় এবং তাকে প্রমাণ করতে হবে কোনো একটা ইনস্টিটিউশনে যে সে অর শি ক্যান ডু সামথিং, তাকে প্রফিটেবল করতে হবে, দেন দ্য রাষ্ট্র তাকে পিক আপ করে, তাকে আবার হায়ার এডুকেশন পলিটিক্সের উপরে, অন্য ইকোনমিক্সের উপরে তাকে স্টাডি করায়, তারপর দেখবেন তাকে পলিটিক্সে নিয়ে আসছে। যে কারণে সিঙ্গাপুর একটি শর্ট টাইমে অনেক বড় একটা পজিশন বিশ্বের মধ্যে করে নিয়েছে। আমাদের জেনারেশনের মধ্যেও কিন্তু এই এখন আগ্রহ আছে। এবং আমি এটা তো ঠিক, আপনি জেনারেশনের আগ্রহ, কিন্তু এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশের রাজনীতিতে যে পরিবার বলি বা খালেদা জিয়া বা জিয়া রহমানের, তাদের একটা বড় অবদান আছে। তারা কয়েকবারের প্রধানমন্ত্রী ছিলেন, খালেদা জিয়ার ইমিডিয়েট, এরপর তারেক রহমানের আগের সরকারে, মানে খালেদা জিয়ার সরকার তারেক রহমান একটা বড় রোল প্লে করেছে, সেখানে কন্ট্রোভার্সি আছে। তো পলিটিক্যালি তো তারা আপনার চাইতে এক্সপিরিয়েন্সড, পলিটিক্যালি তো তারা এটা আপনার কাছে কি মনে হয় নাই যে পলিটিক্যালি তারা আমার চাইতে আপনি তো এতটা নোন ছিলেন না, আমরা মিডিয়ার মাধ্যমে আপনাকে চিনি, মিডিয়াতে আমরা আপনাকে দেখেছি পরবর্তীতে, কিন্তু তারেক রহমান তো তখন সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে, এই পরিবারের সন্তান, ভাবি প্রধানমন্ত্রী, একটা দলের চেয়ারম্যান। তো এই জায়গাটা কি আপনাকে, আমরা দেখেছি যে এই জায়গাতে আপনি বিভিন্ন সময় আপনার বক্তব্য, স্পিচে মানে বক্তব্য রেখেছেন, বিভিন্ন উক্তি করেছেন যে আমরা একটা আসনও দিব না, এক চুল পরিমাণ ছাড় দিব না এবং আমরাই জিতব। এই কথাগুলো কি নেতাকর্মীদেরকে আপনি চাঙ্গা করার জন্য বলেছেন, না
এটা কি ছিল, এটা রহস্যটা কি ছিল, না আপনার আসলে ভিতরে এটা কি ছিল? চাঙ্গা করার জন্যই না, এটা বাস্তবতা ছিল। আপনি এখনো নির্বাচন পরবর্তী দেখেছেন যে ওই প্রবাদে আছে, ন্যাড়া একবারই বেলতলা চাই। এবং আমাদের বাংলাদেশের জনগণ পরিবারতন্ত্র থেকে বের হতে চায়। বাংলাদেশের জনগণ একটি সুশাসন চায়। বাংলাদেশের জনগণ তাদের যে বারবার যে ভোটাধিকার তাদের যে মানে নিয়ে নেওয়া হচ্ছে, এবং চাঁদাবাজি, সন্ত্রাস, এবং মানুষ কিন্তু এই পরিবারগুলোর প্রতি আস্থা রাখতে পারছে না। এবং নির্বাচন পরবর্তী তার বাস্তবতা আমরা দেখছি। নির্বাচনের আগে একটা কথা বলা হলো যে জুলাইয়ের যে সনদ, জুলাই সনদটা ছিল যে মানুষের যে মুক্তির সনদ, মানুষকে নতুন কিছু নতুনত্ব দেওয়া। এবং এই আপনার রাষ্ট্রটা আপনার এখানে যেমন পরিবর্তন হচ্ছে, দল পরিবর্তন হচ্ছে, আপনার ব্রিটিশদের ইউকেতে দেখেন আপনার নেতৃত্ব পরিবর্তন হচ্ছে, কিন্তু প্রাতিষ্ঠানিক একটা ভিত্তি কিন্তু পরিবর্তন হচ্ছে না। বাংলাদেশে দলই সরকার, দলই প্রতিষ্ঠান, সব কিছুই। বাংলার মানুষ এটা থেকে বের হতে চাই, এটাই ছিল আমার থিম। এবং আমি আশা করেছিলাম সেই আঙ্গিকে মানুষ আমাকে ভোট দিবে, এবং সেটা আমি প্রমাণও করেছি, মানুষ আমাকেই ভোট দিয়েছে। আপনি ভোটের রেজাল্টে কতটুকু সন্তুষ্ট আপনার এই কথার উপরে? এই কথার উপরে কতটুকু সন্তুষ্ট সেটা শুধু বাংলার মানুষ না, সারা বিশ্ববাসী দেখেছে। এবং উপদেষ্টা পরিষদের একজন নিজেও স্বীকার করেছে, আপনারাই দেখেছেন রাত 10টা পর্যন্ত আমার ভোট এগিয়েছিল। যে জায়গাগুলো এই নির্বাচনী ইলেকশন ইঞ্জিনিয়ারিং এখনও আমাদের দেশের সম্পদ এবং আস্থার জায়গা, যেখানে সেনাবাহিনীর জায়গা, এই জায়গাগুলো ভোটের অবস্থান এরকম ছিল যে আমার ভোট 1341, আর যিনি বিপরীত দলে একটা, আপনি যে বারবার বলছেন যে একটা এস্টাবলিশ দল, সেই দল এবং বর্তমান প্রধানমন্ত্রী 628 ভোট পেয়েছে, রেজাল্টটা কেন্দ্রে এরকম ছিল। সুতরাং এটাই বলে, এবং একটা 5টা থানা আছে, এই 5টা থানা 4টা থানা ওয়ার্ড, একটা ওয়ার্ডেই বিশেষ করে এই আর্মি কেন্দ্রিক যে জায়গাটা, শুধু একটা ওয়ার্ডে আমি 5,500 ভোট এখনও ডকুমেন্টারি এগিয়ে। জি, আপনি যে কথা বা যে অভিযোগগুলো বলছেন, এগুলো যদি ডকুমেন্টারি হয়ে থাকে তাহলে ওয়াই আর নট টেকিং দ্য লিগ্যাল ব্যাটল? আপনারা তাহলে হ্যাঁ, সেটা আমাদের দলীয়ভাবে কিছু নির্দেশনা থাকে। বিশেষভাবে আমরা যারা জামায়াতে ইসলামের রাজনীতি করি, সার্বিকভাবে যখন একটা রেজাল্ট হয়ে যায়, আপনারা তো এটা সারা দেশের মানুষের শুধু না, বিশ্বের মানুষের আমাদের উপরে একটা বড় কোশ্চেন, এটা একটা দলের উপরে একটা বড় কোশ্চেন যে আমরা কেন মুভ করলাম না। তো দলীয়ভাবে আমাদের আমিরে জামাত এটি আতাত করে আপনারা মুভ এটা করছেন? আতাত করে নয়, এটা হচ্ছে যে সাময়িকভাবে রাষ্ট্রের স্বার্থে বলতে পারেন যে সার্বিক অবস্থান বুঝে আমার দল কোনো সময়ের জন্যে এককভাবে ডিসিশন নাই। হয়তোবা আমাদের আমিরে জামাত একটা প্ল্যান করে তিনি হয়তো সার্বিকভাবে সব কিছুই তখনকার অবস্থানে মেনে নিয়েছেন, এবং মেনে নিয়ে যখন ডিসিশন নেয় যে টোটাল নির্বাচনী ফলাফল মেনে নেওয়া, এবং এটার মাধ্যমে আমিরে জামাত একটা জিনিস মানুষের কাছে তুলে ধরতে চেয়েছেন, উনি একটা ভিন্নতা, যে অতীতের সব দেখবেন ইলেকশনে এটা আমি মানি না, এবং মারামারি কাটাকাটি, এটা কালচার থেকে রাইট, এটা বলতে পারেন যে একটা ধাপ পরিবর্তন দেখানো। জি, অ্যাজ ওয়েল অ্যাজ যে দলের এত প্রশংসা আপনি করলেন, এই দল তার এমন না যে নতুন ক্ষমতায় আসছে, প্রিভিয়াসলি তারা ক্ষমতায় ছিল, তাদের যে প্রিভিয়াস যে রেকর্ডগুলোর কারণে মানুষ তাদেরকে সুযোগ পেয়েছে, তারা সেটা থেকে কম্পেয়ার করে না, তারা সেইগুলো ছাড়তে পারলো কিনা বর্তমানে সেটা মানুষ দেখার সুযোগ পাচ্ছে। আমরাও চেয়েছি যে মানুষ এইটা দেখুক কিছুদিন, তারপরে উইল গোস ফরওয়ার্ড। জি, আপনার এই প্রশ্ন ধরে বলছি আরেকটা প্রশ্ন, যে আপনারা কিছুদিন দেখবেন, ধরুন কিছুদিনের মধ্যে আপনাদের সাথে তাদের বনিবনা হলো না, আপনি যেই আতাতের কথাই বলছি যে আপনারা একটা সামগ্রিক সমঝোতার মাধ্যমেই রাষ্ট্র পরিচালনাতে সরকারি দলকে সহযোগিতা করতে চান, কিন্তু এমন বিষয় তো রাষ্ট্রে অহরহ ঘটবে যে বিষয়গুলোকে বাংলার মানুষ সরকারের সাথে, আমরা প্রিভিয়াসলি 50 বছরের আমি দেখিনি, বাট দেখে আসছি, শুনে আসছি যে মেলে না, সরকার এবং বিরোধী দলের সাথে মেলে না, এবং সেখানে গিয়ে একটা পর্যায়ে আন্দোলন করতে হয়। আমরা কি তাহলে এটা ধরে নিতে পারছি যে আপনারা সরকারেরকে আন্দোলনেরও হুমকি অথবা আন্দোলন করবেন, এই মেন্টালিটিও আপনারা ধারণ করেন? ধন্যবাদ আপনাকে। আপনি আবারও আপনার দিয়ে আমি শুরু করতে, আপনি লিখেছেন আগামীর বাংলাদেশ, নিউ জেনারেশন আগামীর বাংলাদেশকে একটি সৌহার্দ্য, সম্প্রীতি, সুন্দর, গোছালো সোনার বাংলা চাই।
আমরা পরিবর্তন চেয়েছি, কিন্তু আনফর্চুনেটলি তাদের যে প্রিভিয়াস যে রেকর্ড 2001 থেকে দুর্নীতি শীর্ষে যাওয়া, তারা চাঁদাবাজি বলেন, অন্য অন্য পয়েন্টগুলো বলেন, তারা কিন্তু আমরা যেটা চেয়েছিলাম সেটা থেকে পুরোপুরি বের হতে পারে নাই। অলরেডি দেখবেন যে ছাত্রদল বা অন্যান্য যুবদল অনেকেই আমাদের বিভিন্ন জায়গায় আমাদের শিবিরের ভাইকে শহীদ করা হয়েছে। আমাদের বর্তমান যুব যে জামায়াতের দেখলেন কয়েকদিন আগে বগুড়া একজন শহীদ হয়েছে। আমরা এটা স্পষ্ট আমরা দেখছি এবং আমরা এটা অবজার্ভ করছি। আমি শুধু আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে একটা কথাই বলবো, তারা আসলে ভুল করছে। ইরান যেমন যুদ্ধের সময় কিন্তু শুধু রিজার্ভ মিসাইলগুলো দিয়েই শেষ করছে, এই বর্তমান সরকারি দল জামায়াতের স্ট্রেংথের বিন্দুমাত্র বা থার্ড জেনারেশন দিয়ে তারা বর্তমানে ফেস করছে। সেকেন্ড অ্যান্ড ফার্স্ট তারা এখনও ফেস করে নাই। যখন আমরা এটা জবাব দেওয়া শুরু করব, একটা দল তো পালায় যেতে পেরেছে জীবন নিয়ে, তাদের জন্য অনেক কঠিন হতে পারে। এটা তারা অনেক ধন্যবাদ আপনার এই থার্ড ফোর্সকে আপনারা ব্যবহার করবেন প্রয়োজন হলে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি জামাত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের মেডিকেল বিভাগের সভাপতি ডক্টর এস এম খালিদুজ্জামানের সাথে, যিনি বর্তমান প্রধানমন্ত্রীর আসন থেকে প্রধানমন্ত্রীর সাথে কন্টেস্ট করেছেন। যে আমরা এখন একটু জানবো যে নির্বাচন হয়ে গেল, প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন, আপনার প্রধানমন্ত্রী হওয়ার পরে এখন পর্যন্ত আপনার সাথে, যেহেতু আপনার কলিগ, একটা সময়ে কোনো কথাবার্তা হয়েছে কিনা, বা আপনার ওই আসন নিয়ে, ডেভেলপমেন্ট নিয়ে, উন্নয়ন নিয়ে আপনার সাথে কোনো ধরনের কোনো পরামর্শমূলক অথবা সৌজন্যতা কোনো আলোচনা হচ্ছে কিনা প্রাইম মিনিস্টারের? না, আমার পর্যায়ে ওইভাবে সরাসরি কোনো আলাপ হয় নাই, কিন্তু আপনারা দেখেছেন যে নির্বাচন পরবর্তী আমি বলেছি যে যোগ বিয়োগের হিসাব অনেক সময় ভিন্ন হতে পারে, কিন্তু আমরা এটা মেনে নিয়েছি এবং যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের দেশকে আমরা গড়তে চাই। আমরা দেশকে যে পুরানো কালচার, যে হানাহানির রাজনীতি, এটা থেকে বের করে বর্তমান জেনারেশনকে, আপনার যেমন ইউকেতে দেখছেন অলরেডি 10 বছরের মধ্যে কিন্তু 2-3 জন প্রধানমন্ত্রী চেঞ্জ হলো। তো কিন্তু এখানে কিন্তু কোনো মারামারি নাই, কিন্তু আমরা দেশটাকে ওরকম একটা মাত্রায় নিয়ে আসতে চাই। আমরা চাই না কোনো একটা মায়ের বুক খালি হোক, আমরা চাই না রামিসার মতো ঘটনা ঘটুক, আমরা চাই রাত 10টা-12টার সময় আমার মা বোনরা সুন্দরভাবে তারা নির্বিঘ্নে ঘুরবে। এই সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা চলছি। প্রধানমন্ত্রী তিনি বিভিন্নভাবে অনেক সারা দেশ নিয়ে ব্যস্ত, কিন্তু একটি আসনের ক্ষেত্রে নির্বাচনী জায়গায় সেখানে আমাদের মোটামুটি যেটুকু যোগাযোগ আমার করার দরকার সেটুকু আমি করি, এবং তাদের যে দলীয় যিনি আছেন, বিশেষ করে সিটি কর্পোরেশনে আছেন উনি মিল্টন সাহেব, ওনার সঙ্গেও আমার পরিচিতি আছে, আমরা একসঙ্গেই কথাবার্তা বলেছি, এবং এলাকাভিত্তিক যেটুকু কাজ করা যায়, আমার নিজেরও কিছুটা, যেহেতু আমি দীর্ঘদিন চিকিৎসা পেশায় আছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রোকেসি বলেন, আমার নিজস্ব কিছু যোগাযোগ আছে, সেই আঙ্গিকে সম্মিলিতভাবে আমরা এই এলাকার জন্য কাজ করতে চাই এবং সুন্দর বাংলাদেশ, সৌহার্দ্যের বাংলাদেশ। বারবার যেটা আমি বলছি, আমি চাই যে পরিবর্তন, উই ওয়ান্ট চেঞ্জ, এবং নতুন জেনারেশনকে এই চেঞ্জের জন্য আমরা আহ্বান করছি। অনেক ধন্যবাদ ডক্টর খালিদুজ্জামান। আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে এসে আমরা আবার আপনার সাথে কথা বলবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি ডক্টর এস এম খালিদুজ্জামানের সাথে। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। বিরতি থেকে এসে আবার আমরা জানতে চাইবো, তার সাথে অনেক না জানা প্রশ্নের উত্তর নিতে থাকবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটি বিরতির পর আবার চলে এসেছি আমাদের আলোচনায়। আপনারা দেখছেন TV1-এর আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশে আমাদের এই পর্বের অতিথি হিসাবে আছেন ডক্টর এস এম খালিদুজ্জামান। আপনারা এরই মধ্যেই জেনে গেছেন হু ইজ ডক্টর খালিদুজ্জামান। ডক্টর খালিদুজ্জামান, আমরা একটু পেছনে ফিরে যেতে চাই। আপনি নির্বাচনের আগে অনেক আলোচিত সমালোচিত বক্তব্য দিয়েছেন। কোনো একটা জায়গাতে সেনাবাহিনীর সাথে একটু কিছু হয়েছে, ওইগুলোর কি কোনো প্রভাব আপনার কাছে এখন পড়ে কিনা? যেহেতু যেই দলের সাথে করেছেন তারা এখন প্রধানমন্ত্রী, তারা দেশ গঠন করছে, বাংলাদেশ কালচার তৈরি পুরাতন অনেক রোগ আমরা যারা সংবাদ মাধ্যমে দেখে এসেছি। এখন আপনারা পরিবর্তন চেয়েছেন, পরিবর্তন চাচ্ছেন, কিন্তু এইটা কি বজায় আছে না এটা আসলে পরিবর্তন হয়ে গেছে? না, আমরা পরিবর্তন চেয়েছি, কিন্তু আপনাদের মিডিয়ার কল্যাণে আপনারা তো ক্লিয়ার, পুরোপুরি পরিবর্তন তো আসলে হয় নাই।
এখনও বাংলাদেশের মানুষ সেই চাঁদাবাজি থেকে মুক্তি হয় নাই, বরং চাঁদাবাজির সঙ্গে নতুন টেকনোলজি যোগ হয়েছে, কত সুনিপুণভাবে চাঁদাবাজি করা যায়। কোনো কোনো ক্ষেত্রে আপনারা দেখেছেন যে মানুষের বিসি টিপি ধরেও চাঁদাবাজি হচ্ছে। তো এইগুলা থেকে জাতি আসলে মুক্তি চেয়েছে। আপনারা ধর্ষণ বলেন, সন্ত্রাস বলেন, এই কোনোটা থেকে জাতি কিন্তু সেই আগের ধারা থেকে পুরোপুরি মুক্তি হয় না। হ্যাঁ, কিছু পজিটিভ দিক অবশ্যই আছে, যেমন আগে মানুষের বাক স্বাধীনতার একটা ভিন্ন মাত্রা ছিল, সেখানে বলতে পারতো না, কথা বললে গুম হয়ে যেত। এই জায়গাগুলো থেকে মানুষ কিছুটা হলেও স্বস্তির জায়গায় আছে, কিন্তু টোটাল মানুষের যে মুক্তি দরকার, এই মুক্তির জন্যে একটা জায়গায়, যেমন আপনারা এখানে আছেন, আমরা যে বিভিন্ন দেশে ঘুরছি, মানুষ একটা পর্যায় পর্যন্ত পরে, যেমন ধরেন ইরানেও আমরা গেলাম, সেখানে কিন্তু মানুষ খুব বেশি সচ্ছলতা চাচ্ছে না, কিন্তু তারা রাত 12টার সময় কিন্তু নির্বিঘ্নে ঘুরতে পারে। তাদের ফুডের যে সিকিউরিটি সেটা আছে, খাদ্যে ভেজাল দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষ এই জায়গাগুলোর অবস্থান চায়, বিশেষ করে তারা নির্বিঘ্নে চলতে চায়, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই, ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই। এই জায়গাগুলোতে এই 4-5 মাসের মধ্যে সরকার ওইরকম কোনো পরিবর্তন দেখাতে পারে নাই যে তারা আগের তুলনায় ভালো কিছু করেছে। কিন্তু এই একটা সরকারের জন্য তো 4-5 মাস তো খুব বেশি বড় সময় না। এটা তো আপনারা বিরোধী দল হিসেবে আপনারা কি একটু বেশি চাচ্ছেন, বা এই বিষয়টা এমন হয়ে যাচ্ছে না? না, আপনাদের দৃষ্টি থেকে এটা এনাফ টাইম? সরকার আপনাদেরকে ভালো কিছু দেখাবে বা জনগণকে ভালো কিছু দেখাবে, এটা আমরা এনাফ টাইম মনে করেন? দলগতভাবে আমরা সেটা আশা করি, কিন্তু সেটা আমরা কতটুকু মানে পাবো, এটা আমাদের সংশয় থেকে যাচ্ছে। কারণ আমরা ভেবেছিলাম যে 17 বছরের এই নির্যাতনে, বিশেষ করে বিরোধী দলের উপরে সরকারি দলের যে নিষ্পেষণের যে সংস্কৃতি, রাজনীতি, এটা থেকে নতুন জেনারেশন একটা পরিবর্তন চেয়েছিল, কিন্তু সেই তাদের যে পুরাতন যে অভ্যাস, সেটা থেকে কাঙ্ক্ষিত মানের তেমন কোনো তারা বের হতে পেরেছে এই 4 মাসে তেমন কিছু দেখাতে পারে নাই। এবং এটা যখন তারা পারে নাই, সামনে তারা কতটুকু পারবে, জনমনে এটা অনেক বড় সংশয় সৃষ্টি হয়েছে। আর যারা পারে তারা শুরুতেই পারে, যারা পারে না তারা বলতে পারেন যে ওই 2-এ পারে, না হলে 20-এও পারে না। আমরা জাতি, শুধু আমরা বিরোধী দল না, সম্পূর্ণ জাতীয় কিছুটা তাদের প্রতি এই ক্ষেত্রে হতাশা। কিন্তু আমরা তো দেখি সংসদে বলেন, বাহিরে বলেন, এজ এ বিরোধী দলীয় নেতা হিসেবে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের কথা বা যে ধরনের উনি বক্তব্য দিচ্ছেন, একটু বেশি সফটলি বক্তব্য দিচ্ছেন বলেই জনগণ বলে। বিরোধী দল হিসেবে দায়িত্বটা ততটা আপনারা পালন করছেন না। এটা কি আপনাদের কখনো ফোরামে বা আপনাদের দলীয়ভাবে কি আপনাদের এটা আলোচনায় নজরে আসে কিনা? আপনাদের যা করছেন সেটি একদম পারফেক্টলি রাইট করছেন। বিরোধী দল হিসেবে আমরা দেখেছেন, আমরা খুব, যেটা আপনি বলছেন যে খুব বেশি সময় তো আমরা সরকারকে এখনো দিই নাই। জি, ঠিক একই কারণে বিরোধী দল হিসেবে বাংলাদেশের যে কালচার, সরকারি দলের একচ্ছত্রতাদের যে ক্ষমতা, বিশেষ করে আপনারা দেখছেন যেটা ফ্যাসিস্ট আমলেও 17 বছরে কিছু কিছু জায়গায় হাত দেয় নাই, এই সরকার 4 মাসের মধ্যে সেরকম কিছু ঘটনা ঘটেছে। দেখেন আপনি বাংলাদেশ ব্যাংকের, যেটা ব্যাংকিং সেক্টর, একটা দেশের প্রাণ, ব্যাংক সেক্টরকে তারা 17 বছর করছে যে কাজ, সেটা 4 মাসের মধ্যেও সেখানে, এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যাকে ব্যাংকের গভর্নর হিসেবে বসানো হয়েছে। এটা কোনো প্যারামিটারে উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারে না। আপনি দেখছেন যে ব্যাংকিং সেক্টরে প্রিভিয়াস সরকার তো একটা অস্থিতিশীলতা রেখে গেছে, ইসলামী ব্যাংককে দখল করে এসালমের সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ডাইরেক্টলি চাকরি করছে, উনি গাড়িতে উঠছে, এই ব্যাপারগুলো মানুষের কাছে ক্লিয়ার, আপনারা এখান থেকেও দেখছেন। তো এটা আমাদের জন্য অনেক দুর্ভাগ্যের। এবং এই ব্যাংকিং সেক্টরকে যদি অস্থিতিশীল করে, তাহলে আপনার যে ইনভেস্টমেন্টের জায়গায় মানুষ টাকা পাবে কোথায়? ইনভেস্টমেন্ট যখন হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, কর্মসংস্থান না হলে একটা পেটে যখন ক্ষুধা থাকবে, তখন সন্ত্রাস, দুর্নীতি, এই অস্থিতিশীল সমাজ বিরাজ করবে, যেটা বাংলাদেশে অলরেডি কোনো কোনো ক্ষেত্রে ধর্ষণ এবং এই যে চাঁদাবাজি, এগুলোর ক্ষেত্রে নতুন করে আমার কিছু বলার নাই। অনেক ক্ষেত্রে প্রিভিয়াস সরকারের থেকেও তারা অনেক ক্রস করে গেছে। অনেক জায়গায় যেটা চাঁদাবাজি ছিল ধরেন 50,000 টাকা, সেটা এখন 2 লাখ টাকায় চলে গেছে, 20 লাখ টাকা তার 40 লাখ টাকা করেছে, এরকমও কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর কি।
জি, না আমরা আপনাকে ওই প্রশ্নটার সাথে আর একটা এই সব কিছুতে দেখার যে টাইম ফ্রেমটা, আপনারা কি মনে করেন যে এটা আসলেই টাইম ফ্রেমে তারা ফেইলিওর, না তাদের এখনো দেওয়ার সময় আছে সরকারের কথা আমরা বলছি? দলীয়গতভাবে আমরা আমাদের পরামর্শ এবং তাদের সামনে আমরা দেখছেন সংসদেই আমরা তুলে ধরছি না, এবং জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ যদি বাস্তবায়ন হতো তাহলে তাদের এই স্বেচ্ছাচারিতা অনেকাংশে লোপ পেত। তারা ব্যুরোক্রেসি বলেন, তারা অ্যাডমিনিস্ট্রেশন বলেন, তারা স্বাস্থ্য খাতে বলেন, স্বাস্থ্য খাতে এমন এমন পরিবর্তন হয়েছে, অযোগ্য লোককে বসানো হয়েছে। এমন হামের ক্ষেত্রে দেখেন শত শত লোক মারা যাচ্ছে, সেই ব্যাপারে আসলেই যিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন তিনি কি আসলে সফল? তিনি একেবারে নির্লজ্জের মতো 8 দিনের মতো একটা সুন্দর গোছালো একটা হাসপাতালকে 6টা শিশু মারা গেছে, এটা আমরা কঠিন সময়ের জন্য সাপোর্ট করি না, কিন্তু টোটাল হাসপাতাল বন্ধ করে দিল, যেখানে অসংখ্য বিদেশি স্টুডেন্ট পড়ছে, বিদেশের মুখে আমাদেরকে তারা হেয় করছে। এই যে অযোগ্য লোককে এই জায়গাগুলোতে বসানোর কারণে সরকার যেভাবে আমরা বিরোধী দল চাচ্ছি তারা আরও গুছিয়ে আমরা একটি সমন্বয় করে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, জনগণের বাংলাদেশ কীভাবে গড়ব, সেই জায়গাগুলোতে তারা সিলেকশন ভালো করতে পারছে না স্টিল। জি, তাহলে অ্যাজ বিরোধী দল হিসেবে তো আপনাদের একটা দায়িত্ব রয়েছে যে সরকারকে না বলে কাজ করে, কাজের কোনো প্রপোজাল, কোনো লিখিত আকারে, অথবা আপনারা বলছেন যে জামাত ইসলাম ছায়া মন্ত্রিসভা গঠন করেছে, যদিও সেটি পাবলিকলি ঘোষণা করা হয়নি কে কোন দায়িত্বে আছে, সেখানে স্বাস্থ্য খাতে নিয়েও তো কাজ করবার বিরোধী দলের অনেক স্কোপ আছে, সেটা আপনারা করছেন কিনা, আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন? আমরা অবশ্যই আমাদের দায়িত্ব পালন করছি। আমরা বিভিন্নভাবে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, আমরা হেলথের ডিজির সঙ্গে দেখা করেছি, আমরা পরামর্শ দিয়েছি, আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি কয়েকদিন আগে যে ডিজির সঙ্গে, যে দেখেন স্বাস্থ্য খাতকে যদি সুন্দরভাবে চালাতে চান, জামায়াতের ডাক্তারদেরকে ট্রান্সফার করে অস্থিতিশীল করে আমাদের জনবলটা আল্লাহর রহমতে এত বেশি, ওনারা আমাদের ছাড়া সুন্দরভাবে চালাতে পারবে না। এবং কোন কোন ক্ষেত্রে মানে ভালোভাবে চালানো যায়, যেমন ধরেন একটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের হসপিটালগুলোর, যেখানে আমরা চিন্তা করছি সারা মানে কিছুটা অমূলক চিন্তা, থানা লেভেলে আমরা আইসিইউ করব, অথচ আমার চোখের সামনে ধরেন নিটোর হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, যেখানে 2500-3000 রোগী সবসময় থাকে, কাগজে কলমে হয়তো 5000 রোগী থাকে, সেখানে একটা সিটি স্ক্যান মেশিন নাই, একটা এমআরআই মেশিন নাই, হয়রাস তারা চিন্তা করছে আমি গ্রাম লেভেলে করব। তো এইটাগুলো তো অমূলক চিন্তা তাদের। আমরা এই প্রত্যেকটা জায়গা তাদেরকে কাগজে কলমে ধরিয়ে দেখিয়ে দিয়েছি, কোথায় টেকনোলজি নিতে হবে, ডাক্তার নিতে হবে, এই সব বিষয়গুলো আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করছি। আমি আবারও বলছি, উই ওয়ান্ট চেঞ্জ। জি, অনেক ধন্যবাদ ডক্টর খালিদুজ্জামান। আমার অনেক আসলে জানবার আছে, কিন্তু আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা চটপট করা কয়েকটা প্রশ্ন জানবো। প্রথমে একটু চলে আসতে চাই ব্যক্তিগত পর্যায়ে। আপনি ঢাকা 17 থেকে নির্বাচন করেছেন, অল্প ভোটের ব্যবধানে হেরেছেন, কিন্তু এখানে আবার প্রধানমন্ত্রী আছেন। প্রধানমন্ত্রী স্বাভাবিক কারণেই এই আসনে অনেক উন্নয়ন করবেন, যেটি আমাদের অবজারভেশন, যেটি আমাদের এক্সপেকটেশন। সেই আসনটি আগামী বছর উনি কনফার্ম করবেন, এটি আমরা ধারণা করছি। একইভাবে আপনিও আপনার যেই চিরাচরিত কথা বাচনভঙ্গি, আপনিও বলছেন যে এটি আমরা আগামী বছর আমাদের জন্য কনফার্ম করব। তাহলে দুজনেই যেহেতু কনফার্ম করবেন, কে টিকে থাকবে? নাম্বার 1, আপনি নির্বাচন করবেন কি না, জেনে শুনে যে প্রধানমন্ত্রী এখানে নির্বাচন করবেন, আপনি পিছু হটার কোনো লক্ষণ আমরা দেখতে পাবো কিনা? না, আমার লাইফ স্টাইলেতে এরকম মানে কোনো কারণে কাউকে ভয় পেয়ে পিছু হটা এরকম হিস্ট্রি নেই আল্লাহর মতে। তবে আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রী এখানে কাজ করবে জনগণের, আমি এটাই চাই, জনগণের জন্য কাজ হোক এবং আরও বেশি পরিমাণে হোক। এরপর আমার দলের ক্ষেত্রে ডিসিশন দেবে যে আমি এখানে কাজ করব কি করব না। আমি কাজ করছি অলরেডি। আমি চাই যে সরকারিভাবে বেসরকারিভাবে আমাদের জনগণের জন্য আসলে সরকারি বরাদ্দ যে আসলে খুব অতিরিক্ত থাকে তা না। যেমন ধরেন একটা ইলেকশন পরবর্তী রমজান গেছে, তারপরে আপনার কোরবানি এসেছে, সরকারি বরাদ্দ অনেকে 10 লাখ টাকার হিসাব দিচ্ছে, কিন্তু আমার প্রধান কাজ হচ্ছে হিউম্যানিটি, চ্যারিটি, এবং সেটা আমার কিন্তু ইলেকশনের থেকে বড় হচ্ছে আমার সওয়াবের নিয়তে করা, যেটাকে বলতে পারেন পরকালের আমার মঙ্গলের আশাই করা। সেটা বলতে পারেন তার 3-4 গুণ বেশি টাকার পরিমাণ
আমি কিন্তু আমার ওই এলাকায় যেমন এলিট বড়লোক আছে, আবার 3টা বড় বস্তি আছে, এই 3টা বস্তিতে কিন্তু আমি সেই তুলনায় কাজ করে গেছি, যেটা আগেও করতাম এখনো করছেন। আমরা নির্বাচনের সময় দেখেছি যে আপনাকে একটা নিউ ফেসকে আমরা অনেক ভাইরাল দেখেছি, অনেক আলোচনাতে দেখেছি। আপনার লাইফস্টাইলটার সাথে আমি যদি আমার সোশ্যাল মিডিয়া কম্পেয়ার করি, আপনি শমশের বিন মুসার নাম নিশ্চয়ই শুনেছেন, তার সাথে আপনার লাইফস্টাইলের কিছুটা মিডিয়া খুঁজে পেয়েছে। আপনি বডিগার্ড নিয়ে চলছেন এবং এই যে একটা শো অফ আপনার হলফনামাতে, নির্বাচনী হলফনামাতে আমরা দেখেছি যে আপনি আপনার বাৎসরিক একটি বড় অঙ্কের টাকা ইনকাম করছেন বা আপনি কি ট্যাক্স মেনটেন করছেন কিনা, আমার প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হলো আপনার লাইফস্টাইলটার সাথে রিলিজিয়াসটার কোনো সাংঘর্ষিকতা আপনার কাছে মনে পড়ে কিনা, না ইটস ওকে? আই থিঙ্ক অফকোর্স ইটস ওকে। আপনি যদি ইসলামিক হিস্ট্রিতে যান, আমাদের প্রথমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার কখন করতে পারলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন। আমরা আমাদের সাহাবাদের সম্পর্কে নিউ জেনারেশনের সামনে আমরা তুলে ধরতে পারি না, আনফরচুনেটলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়কারে ধরেন 15-16 জন যদি আপনি ব্যবসায়ী বলেন, বাগ্মিতা বলেন, তারপরে কবিতা, জ্ঞান, তিনি সবচেয়ে প্রভাবশালীদের মধ্যে 1-2 নম্বরে। এবং সেই যে তার যে চলাফেরা, এবং তিনি গ্রহণ করার পরে বলেন না, প্রকাশ্যে এখন ইসলাম প্রচারে কার হিম্মত আছে সে আসুক। সুতরাং ইসলাম প্রচার, যেটাকে আমরা পলিটিক্সের সঙ্গে সঙ্গে আমরা চাই যে আমাদের জীবনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের জীবন অনুযায়ী আল্লাহ প্রদত্ত নির্দেশনা অনুযায়ী মানুষকে গড়তে চাই, সমাজকে গড়তে চাই। সুতরাং এই প্রত্যেকটা জিনিস আছে। আর্মসের ব্যাপারে বললেন, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে গিয়েছিলেন, তখন কিন্তু এইখানে তিনি সিকিউরিটি গার্ড বসায় রাখছিলেন যে বাইরে থেকে আক্রমণ প্রিভেনশনে। যখন আল্লাহ কয়েকদিন পরে যখন নির্দেশনা দিলেন যে এখন দরকার নাই, তারপর রাখে নাই। যুগের সঙ্গে তাল মিলায় শুধু আপনি দোয়া করবেন, এটা সুন্নাহ না। এই যুদ্ধর সঙ্গে আপনার যুগের সঙ্গে তাল মিলিয়ে অবশ্যই আপনাকে চলতে হবে। সুতরাং আমার যেটা প্রয়োজন সেটা আমাকে করতে হবে। ফিনান্সিয়াল ব্যাপারে যেটা বললেন, এভরিথিং ইজ ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, এবং গভর্নমেন্টের কাছে আমি ট্যাক্স দিয়েই আমার যে হলফনামায় যেটা আছে প্রত্যেকটা টাকা আমার সৎ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নগুলো আমাদের দর্শকের প্রশ্ন ছিল এবং আমাদেরও প্রশ্ন আপনার কাছে। আপনার আলোচনার আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শুধু আপনাকে বলবো, যেহেতু আগামীর বাংলাদেশ আমরা গড়তে চাই, সুন্দর বাংলাদেশ গড়তে চাই, আপনি একজন বিরোধী দলীয় নেতা এবং ভবিষ্যতে আবার নির্বাচন হয়তো করবেন, এই অনুযায়ী আমরা যদি জিজ্ঞেস করি, সর্বশেষ প্রশ্নটি করতে চাই, আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? আলহামদুলিল্লাহ, আমার শুরুতেই যে চেঞ্জ, উই ওয়ান্ট চেঞ্জ, আমরা পরিবর্তন চাই। আমি এই যুবকদের কাছে আহ্বান করব, আমরা শুধু রাজনীতিকে পেশা নাই, আমি পেশার সঙ্গে রাজনীতিকে অন্তর্ভুক্ত করতে চাই। নিজেকেই সমাজ পরিবর্তনের একটা অংশ হিসেবে আমি দেখতে চাই। যেটা আমি করেছি, সরাসরি স্টুডেন্ট লাইফ থেকে পলিটিক্স করে, পলিটিক্সই তার পেশা না হোক, আগামীর বাংলাদেশে এমন হবে যারা রাজনীতিবিদ হবে তারা সমাজ থেকে নেওয়া না, সমাজকে কিছু দিবে, এই প্রত্যয় নিয়ে তারা আগাবে। এবং আমাদের সমাজকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত চাই। আমি চাই আমার মা বোনরা রাত 12টা-1টার সময় নির্বিঘ্নে ঘুরতে পারবে। আমরা ঐশীর মতো সন্তান চাই না, রামিসের মতো ধর্ষণকাণ্ড চাই না। এই বাংলাদেশের প্রত্যয় নিয়ে, যুব সমাজকে নিয়ে আগামী পরিবর্তন, একটি সুন্দর সৌহার্দ্যের, সম্প্রীতির সোনার বাংলা গড়তে চাই। অনেক ধন্যবাদ ডক্টর খালিদুজ্জামান আমাদেরকে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ থেকে আগত জামাত ইসলামীর নেতা ডক্টর এস এম খালিদুজ্জামান। আবার দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিভি ওয়ান দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। la 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 la